এবার হচ্ছে 7 নম্বরের জন্যে তোমরা কোনগুলো রেডি করবে। আমি 7 নম্বরে কিছু প্রশ্ন রেখেছি, তারপর 16 নম্বরে কিছু প্রশ্ন রেখেছি। 7 নম্বরে অল্প প্রশ্ন রেখেছি, 16 নম্বরের যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো 7 হিসেবেও আসতে পারে। তোমরা 7 হিসেবে এলে সেগুলো শর্ট করে লিখবে। চলো 7 এর কোনগুলো পড়বে একটু দেখে নেওয়া যাক। বলছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব ও সক্রিয় অনুবর্তন তত্ত্বের পার্থক্য লিখুন। চলো উত্তরটা দেখে নাও। মনোবিজ্ঞানী ইভান প্যাভলভের প্রাচীন অনুবর্তন এবং বি.এফ. স্কিনারের সক্রিয় অনুবর্তন শিখন প্রক্রিয়ার দুটি অন্যতম প্রধান তত্ত্ব। এদের মূল পার্থক্যগুলি নিচে বিস্তৃত আলোচনা করা হলো। প্রথম পয়েন্টটা দেখো, প্রবক্তা ও পরীক্ষামূলক প্রাণী। প্রাচীন অনুবর্তন, এই তত্ত্বের প্রবক্তা রুশ শারীরবিজ্ঞানী ইভান প্যাভলভ। তিনি মূলত কুকুরের ওপর এই গবেষণা করে এই তত্ত্বটি প্রতিষ্ঠা করেন। তারপরে দেখো সক্রিয় অনুবর্তন, বলছে এই তত্ত্বের প্রবক্তা আমেরিকান মনোবিজ্ঞানী বি.এফ. স্কিনার। তিনি ইঁদুর ও পায়রার ওপর গবেষণা চালান। পরের পয়েন্টটা বলছে তত্ত্বের প্রকৃতি, এস টাইপ ভার্সেস আর টাইপ। প্রাচীন অনুবর্তন, এটি একটি এস টাইপ বা উদ্দীপক প্রধান অনুবর্তন। এখানে নির্দিষ্ট উদ্দীপকের ওপর বেশি জোর দেওয়া হয়। তারপরে সক্রিয় অনুবর্তনে কি হচ্ছে, এটি একটি আর টাইপ বা প্রতিক্রিয়া প্রধান অনুবর্তন। এখানে প্রাণীর স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ার ওপর বেশি জোর দেওয়া হয়। তারপরের পয়েন্টটা দেখো, তার পরের পয়েন্টটা হচ্ছে প্রাণীর ভূমিকা ও সক্রিয়তা। এখানে প্রাচীন অনুবর্তনের ক্ষেত্রে কি বলছে, এই প্রক্রিয়ায় প্রাণী মূলত নিষ্ক্রিয় থাকে। এখানে উদ্দীপক উপস্থিত হলে প্রাণী প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়। আর পরের পয়েন্টটা কি, সক্রিয় অনুবর্তনে কি হচ্ছে, সক্রিয় অনুবর্তনে এই প্রক্রিয়ায় প্রাণী অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে। লক্ষ্য অর্জনের জন্য প্রাণীকে নিজে উদ্যোগী হয়ে আচরণ করতে হয়। পরের পয়েন্টটা দেখো, পরের পয়েন্টটা হচ্ছে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সমন্বয়। প্রাচীন অনুবর্তনে কি হচ্ছে, এখানে প্রতিক্রিয়া ঘটার আগেই উদ্দীপক যেমন খাদ্য প্রাণীর সামনে হাজির করা হয়। সক্রিয় অনুবর্তনে কি, এখানে প্রাণী সঠিক প্রতিক্রিয়া দেখানোর পর উদ্দীপক বা পুরস্কার লাভ করে। তার পরের পয়েন্টটা দেখো, তার পরের পয়েন্টটা বলছে আচরণের ধরন। প্রাচীন অনুবর্তনে কি হচ্ছে, এতে উৎপন্ন আচরণকে রেসপন্ডেড আচরণ বলে, যা মূলত অনৈচ্ছিক ও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। সক্রিয় অনুবর্তনে কি বলছে, এতে উৎপন্ন আচরণকে অপারেন্ট আচরণ বলে, যা ঐচ্ছিক এবং প্রমস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত। তারপরে পয়েন্টটা কি, পরবর্তী পয়েন্টটা হচ্ছে পুনর্বলন বা রিইনফোর্সমেন্ট। প্রাচীন অনুবর্তনে কি হচ্ছে, এখানে পুনর্বলন বা শক্তিশালী উদ্দীপকটি প্রতিক্রিয়ার উপর নির্ভর করে না, এটি আগেই নির্ধারিত থাকে। আর সক্রিয় অনুবর্তনে কি হচ্ছে, এখানে সঠিক প্রতিক্রিয়ার ফলেই কেবল পুনর্বলন বা পুরস্কার পাওয়া যায়। তার পরের পয়েন্টটা দেখো, পরের পয়েন্টটা হচ্ছে বিপলন ও নিবৃত্তি। প্রাচীন অনুবর্তনে কি হচ্ছে, স্বাভাবিক উদ্দীপক ছাড়া শুধু অনুবন্ধিত উদ্দীপক বারবার দিলে অনুবর্তন দ্রুত বিলুপ্ত হয়। সক্রিয় অনুবর্তনে কি বলছে, পুরস্কার দেয়া বন্ধ করলেও অর্জিত আচরণ সহজে মুছে যায় না। বিলোপন প্রক্রিয়াটি কিছুটা ধীর গতির। তার পরের পয়েন্টটা দেখো, পরের পয়েন্টটা বলছে শিক্ষাগত প্রয়োগ। প্রাচীন অনুবর্তনে কি বলছে, শিশুদের ভালো অভ্যাস গঠন, আবেগীয় বিকাশ এবং ভয় বা কুসংস্কার দূরীকরণে এটি বেশি উপযোগী। সক্রিয় অনুবর্তনে কি বলছে, জটিল দক্ষতা অর্জন, ব্যাকরণ ও গণিত শেখানো এবং প্রোগ্রামড লার্নিং এর ক্ষেত্রে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্নটা হচ্ছে বিকাশ ও বৃদ্ধির মধ্যে পার্থক্য নির্দেশ করুন। শিশু বিকাশের সাধারণ নীতিগুলি আলোচনা করুন। উত্তরটা দেখে নাও। উত্তরটা বলছে মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধারাবাহিক পরিবর্তনের প্রক্রিয়াই হলো
বৃদ্ধি ও বিকাশ, শিশু শিক্ষায় এবং মনস্তাত্ত্বিক পর্যালোচনায় এই দুই ধারণার স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। বৃদ্ধি ও বিকাশের পার্থক্য, প্রথম পয়েন্টটা কি? সংজ্ঞাগত পার্থক্য। বৃদ্ধি, শিশুর শারীরিক আকার, আয়তন, উচ্চতা ও ওজন বৃদ্ধিকে বৃদ্ধি বলে। আর বিকাশ কাকে বলে? শিশুর শারীরিক, মানসিক, সামাজিক ও গুণগত পরিবর্তনের সামগ্রিক রূপই হচ্ছে বিকাশ। তারপরে পয়েন্টটা কি? পরের পয়েন্টটা হচ্ছে পরিমাপ যোগ্যতা। বৃদ্ধি, এটি পরিমাণগত এবং সরাসরি ফিতা বা পাল্লা দিয়ে পরিমাপ করা যায়। বিকাশ, এটি প্রধানত গুণগত এবং পর্যবেক্ষণের মাধ্যমে মূল্যায়ন করতে হয়। তারপরের পয়েন্টটা দেখো, সময়সীমা। বৃদ্ধি, বয়সের একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত ঘটে, তারপর থেমে যায়। বিকাশ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজীবন ধরে চলা একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। তারপরের পয়েন্টটা দেখো, পরিধি। বৃদ্ধি, এটি একটি সংকীর্ণ ধারণা এবং বিকাশের একটি অনির্দিষ্ট অংশ। বিকাশ, এটি একটি ব্যাপক ও সামগ্রিক প্রক্রিয়া যার মধ্যে বৃদ্ধি অন্তর্ভুক্ত থাকে। তারপর পয়েন্টটা দেখো, তার পরের পয়েন্ট হচ্ছে কারণ ও ফল। বৃদ্ধিতে কি বলছে? এটি কাঠামোগত পরিবর্তনের কারণ হিসেবে কাজ করে। আর বিকাশের ক্ষেত্রে কি হয়? এটি বৃদ্ধির ফলে অর্জিত কাজে দক্ষতা বা সামর্থ্যের প্রতিফলন। বৃদ্ধি বিকাশের পার্থক্যটা শেষ হয়ে গেল। তারপরে আরেকটা প্রশ্ন ছিল তার সাথে, তার উত্তরটা দেখো, শিশু বিকাশের সাধারণ নীতিসমূহ। উত্তরটা দেখে নাও। শিশুর শারীরবৃত্তীয় ও মানসিক বিকাশ কতগুলি নির্দিষ্ট নিয়মানুগত নীতি অনুসরণ করে ঘটে থাকে। প্রথম পয়েন্টটা কি? নিরবিচ্ছিন্ন নীতি। এটা কি? বিকাশ কোনো আকস্মিক ঘটনা নয়, এটি মাতৃগর্ভ থেকে শুরু হয়ে মৃত্যু পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। তার পরের পয়েন্ট কি? তার পরের পয়েন্টটা হচ্ছে ধারাবাহিকতা ও নির্দিষ্ট অভিমুখের নীতি। বিকাশের একটি নির্দিষ্ট ক্রম থাকে, যেমন শিশু প্রথমে বসতে শেখে, তারপর দাঁড়ায় এবং শেষে হাঁটতে শেখে। তার পরের পয়েন্টটা কি? সেফালোকোডাল নীতি। বিকাশ মাথা থেকে পায়ের দিকে অগ্রসর হয়। তারপরের নীতিটা কি? প্রক্সিমোডিস্টাল নীতি। বিকাশ শরীরের কেন্দ্রস্থল থেকে দূরবর্তী অঙ্গের দিকে ছড়িয়ে পড়ে। তারপরের পয়েন্টটা কি? বংশগতি ও পরিবেশের আত্মক্রিয়ার নীতি। এটা কি? শারীরিক ও প্রজ্ঞামূলক বিকাশ শুধুমাত্র বংশগতি বা পরিবেশের একার ফল নয়, এটি উভয়ের যৌথ মিথস্ক্রিয়ার ফল। তারপরের পয়েন্টটা হচ্ছে সামগ্রিক মিথস্ক্রিয়ার নীতি। শারীরিক, মানসিক, প্রক্ষোভিক ও সামাজিক বিকাশ একে অপরের উপর নির্ভরশীল এবং সম্বন্ধিতভাবে ঘটে। এই হচ্ছে তোমাদের 7 নম্বরের প্রশ্ন। তোমরা এগুলো 7 হিসেবে পড়বে। এরপর আমি শুরু করছি 16 নম্বরে তোমরা কোনগুলো পড়বে। 16 নম্বরের গুলো তোমরা রেডি করে রাখলে সেগুলো যদি 7 নম্বর হিসেবে আসে তাহলে সেগুলো তোমরা শর্ট করে লিখবে। চলো শুরু করা যাক 16 নম্বরের গুলো। প্রথম প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্নটা বলছে পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্বটি আলোচনা করুন, এই তত্ত্বের শিক্ষামূলক তাৎপর্য লিখুন। উত্তরটা দেখো, সূচনা ও তাত্ত্বিক ভিত্তি। উত্তরটা দেখে নাও। সুইজারল্যান্ডের জিনতাত্ত্বিক জ্ঞানবিজ্ঞানী জা পিয়াজে শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশকে একটি জৈবিক অভিযোজন হিসেবে ব্যাখ্যা করেছেন। প্রচলিত ধারণা ছিল শিশুরা বড়দের চেয়ে কম জানে, কিন্তু পিয়াজে প্রমাণ করেন যে শিশুরা বড়দের চেয়ে কম চিন্তা করে না, বরং ভিন্নভাবে চিন্তা করে। তিনি শিশুকে ক্ষুদে বিজ্ঞানী এবং তার তত্ত্বকে ব্যক্তিনির্ভর গঠনবাদ নামে অভিহিত করেছেন। জ্ঞানমূলক কাঠামোর গতিশীল প্রক্রিয়া। পিয়াজের মতে জ্ঞান কোনো স্থির বিষয় নয়, এটি একটি রূপান্তর গতিশীল প্রক্রিয়া যা মূলত 3টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। কি কি? স্কিমা, এটা কি? মানুষের মস্তিষ্কে তথ্য সংরক্ষণের একটি কাল্পনিক একক বা জ্ঞানের পকেট।
অভিজ্ঞতার সাথে সাথে মানুষের স্কিমা বদলায় এবং বড় হয়। তারপরটা কি? অভিযোজন দ্বৈততা। পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য শিশু দুটি প্রক্রিয়া ব্যবহার করে। প্রথমটি হলো আত্তীকরণ, যেখানে নতুন তথ্যকে পুরনো স্কিমার জোর করে ফিট করা হয়। যেমন চার পায়ের বিড়াল দেখে চার পায়ের কুকুরকেও প্রথমবার বিড়াল বলা। দ্বিতীয়টি হলো সহযোজন, যেখানে নতুন অভিজ্ঞতার প্রয়োজনে পুরনো স্কিমা সংশোধন বা পরিবর্তন করা হয়। যেমন কুকুর ঘেউ ঘেউ শব্দ শুনে বিড়াল ও কুকুরের পার্থক্য বুঝে নতুন স্কিমা তৈরি করা। তারপরেরটা হচ্ছে সাম্যীকরণ। জ্ঞানীয় দ্বন্দ্ব বা মানসিক অস্থিরতা দূর করে মনের ভারসাম্য বা সমাবস্থা ফিরিয়ে আনার চালিকা শক্তি। এবার বিকাশের স্তর কটা সেটা দেখে নাও। জ্ঞানমূলক বিকাশের স্তর সমূহ। পিয়াজে শিশুর জ্ঞানমূলক বিকাশকে চারটি প্রধান স্তরে ভাগ করেছেন। প্রথমটা হচ্ছে সংবেদন চালকমূলক স্তর। এর বয়স হচ্ছে 0 থেকে 7 বছর। এই স্তরে মূল বৈশিষ্ট্য হচ্ছে বস্তুর স্থায়িত্ববোধের অভাব, অর্থাৎ চোখের আড়াল তো মনের আড়াল। এই স্তরের শেষের দিকে এই বোধ তৈরি হয়। শিশুরা প্রতিবর্ত ক্রিয়া এবং ইন্দ্রিয়ানুভূতির মাধ্যমে পরিবেশের সাথে যোগাযোগ করে। সংবেদন সঞ্চালকমূলক স্তরের শেষের দিকে কিন্তু বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা কিন্তু তারা পেয়ে যায়। এই স্তরের শেষে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা চলে আসে। হ্যাঁ, বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা চলে আসে এই স্তরের শেষে। তারপরেরটা দেখো, তারপরেরটা বলছে প্রাক সক্রিয়তা স্তর। এখানে কি হয়? এখানে অহংকেন্দ্রিকতা দেখা যায়, যেখানে শিশু সবকিছু নিজের দৃষ্টিভঙ্গি থেকে দেখে, অন্যের মতো বুঝতে পারে না। এছাড়াও থাকে সর্বপ্রাণবাদ, অর্থাৎ জড় বস্তুকেও সজীব মনে করা। যেমন দরজায় ধাক্কা লাগলে, দরজাকে মারলে শিশু শান্ত হয়। এই স্তরে প্রতীকী খেলাও দেখা যায়। তারপরেরটা দেখো, তারপরেরটা বলছে মূর্ত সক্রিয় স্তর। এর বয়স সীমাগত 7 থেকে 11 বছর। এই স্তরে সংরক্ষণ ক্ষমতা তৈরি হয়, অর্থাৎ পাত্রের আকার বদলালেও ভেতরে তরল বস্তুর পরিমাণ বদলায় না, তা শিশু বুঝতে পারে। আর কি? বিপরীতমুখিতা বা উল্টোভাবে চিন্তা করার ক্ষমতা আসে। যেমন বরফ গলে জল হয়, জল জমে আবার বরফ হয়, এটি তারা বুঝতে পারে। সেই সাথে ক্রমান্বয় ও শ্রেণীকরণের ক্ষমতা অর্জন করে। মূর্ত সক্রিয় স্তরে এগুলো হয়। তারপরটা দেখো, পরবর্তী স্তর হচ্ছে যৌক্তিক সক্রিয় স্তর। এর বয়স সীমা হচ্ছে 11 থেকে 15 বছর। অনেক জায়গায় পেতে পারো 11 থেকে 18 বছর। মোটামুটি 11 বছরের ঊর্ধ্বে তোমরা লিখতে পারো। এখানে বিমূর্ত চিন্তন তৈরি হয়, যা চোখে দেখা যায় না এমন বিষয় নিয়ে এরা চিন্তা করতে পারে। আরোহী অবরোহী যুক্তির মাধ্যমে বৈজ্ঞানিক কার্যকারণ খোঁজা এবং কাল্পনিক সমস্যার সমাধান করার ক্ষমতা তাদের তৈরি হয় এই স্তরে। তারপরেরটা দেখো, শিক্ষামূলক তাৎপর্য। পিয়াজের তত্ত্ব প্রচলিত মুখস্থ ও শিক্ষক প্রধান ব্যবস্থাকে খারিজ করে আবিষ্কারমূলক শিখনের ভিত্তি স্থাপন করে। শিক্ষার অন্যান্য প্রয়োগ কি কি? শিখন প্রস্তুতি ও রেডিনেস নির্ধারণ। পিয়াজে দেখিয়েছেন জোর করে শিশুকে সময়ের আগে কিছু শেখানো যায় না, তাই পাঠ্যক্রম তৈরি করতে হবে শিশুর জ্ঞানীয় পরিপক্কতা মেপে। তারপরের পয়েন্টটা কি? জ্ঞানীয় দ্বন্দ্ব তৈরি করা। শিক্ষক ক্লাসে এমন কিছু প্রশ্ন করবেন যা শিশুর পুরনো ধারণাকে ধাক্কা দেবে, ফলে শিশু নিজে থেকেই সঠিক উত্তর বা সত্য অনুসন্ধানে বাধ্য হবে। তারপর কি? অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে ব্লকের খেলা, মাটির কাজ এবং বিজ্ঞানের ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে শিক্ষাদান করতে হবে, কারণ মূর্ত বা বাস্তব উদাহরণ ছাড়া শিশুদের মস্তিষ্ক সক্রিয় হয় না। তারপরেটা দেখে নাও, সহপাঠী মিথস্ক্রিয়া। প্রাক সক্রিয় স্তরে অহংকেন্দ্রিকতা দূর করার জন্য গ্রুপ ওয়ার্ক বা দলগত খেলাধুলার ব্যবস্থা করা প্রয়োজন, যাতে শিশুরা অন্যের দৃষ্টিভঙ্গিকে সম্মান করতে শেখে।
তারপরের পয়েন্ট কি? তথ্যের সীমাবদ্ধতা ও মূল্যায়ন। উত্তরের মান বাড়াতে পেঁয়াজের একটি ছোট সমালোচনা যুক্ত করা প্রয়োজন। রাশিয়ান বিজ্ঞানী ভাইগটস্কি পেঁয়াজের সমালোচনা করে বলেন যে পেঁয়াজের শিশুর বিকাশে সমাজ ও সংস্কৃতির ভূমিকা এড়িয়ে গেছেন এবং বিকাশের গতিকে বড্ড বেশি জৈবিক গণ্ডিতে বেঁধে ফেলেছেন। পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা বলছে ভাইগটস্কি সামাজিক সাংস্কৃতিক তত্ত্বটি আলোচনা করুন। জেডপিডি এবং স্ক্যাফোল্ডিং কাকে বলে বুঝিয়ে লেখো। উত্তরটা দেখো। সামাজিক সাংস্কৃতিক তত্ত্বের মূল ভিত্তি রাশিয়ান মনোবিজ্ঞানী লেভ ভাইগটস্কি বিশ্বাস করতেন যে মানুষের বুদ্ধি বিকাশ কোনো একক বা জৈবিক প্রক্রিয়া নয়। পেঁয়াজে যেখানে শিশুকে একাকী গবেষণাকারী বা ক্ষুদে বিজ্ঞানী বলেছেন, ভাইগটস্কি সেখানে শিশুকে বলেছেন একটি সামাজিক সত্তা। তার মতে শিশু যে সমাজ ও সংস্কৃতিতে বড় হয় তার সাথে কথোপকথন ও মেলামেশার মাধ্যমেই তার চিন্তাভাবনা ও বুদ্ধির বিকাশ ঘটে। ভাষা হলো এই বিকাশের সবচেয়ে বড় হাতিয়ার। শিশু প্রথমে সমাজের অন্যদের সাথে কথা বলে, যেমন বাহ্যিক ভাষা, অন্যদের সাথে কথা বলে এবং পরে সেই কথাগুলোকে নিজের মনের ভেতর চিন্তা হিসেবে সাজিয়ে নেয়। এটাকে বলছে আভ্যন্তরীণ ভাষা। তাই সমাজ বাদ দিয়ে মানুষের জ্ঞানীয় বিকাশ অসম্ভব। এবার জেডপিডিটা কি? জেডপিডি হচ্ছে ভাইগটস্কি তত্ত্বের অন্যতম বৈপ্লবিক ধারণা হলো জেডপিডি। এটি শিশুর নিজের ক্ষমতার দুটি স্তরের মাঝখানে একটি স্তর এলাকা। সহজ কথায় একটি শিশু কোনো সাহায্য ছাড়া নিজে নিজে যতটুকু কাজ করতে পারে, যেটা বর্তমান স্তর বলছে, এবং কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিয়ে যে সর্বোচ্চ যতটুকু কাজ করতে সক্ষম, সম্ভাব্য স্তর বলছে। এই দুইয়ের মাঝখানে যে ফাঁকা জায়গা বা এলাকা থাকে তাকেই বলা হচ্ছে জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। বাস্তব উদাহরণ দিয়ে বলা যায়, একটি শিশু নিজে নিজে হয়তো সাইকেলের প্যাডেল ঘোরাতে পারে কিন্তু ভারসাম্য রাখতে পারে না। আবার সে যদি একটু সাহায্য পায় তবে পুরো সাইকেল চালানো শিখে যেতে পারে। এই যে নিজে পারা আর সাহায্য নিয়ে পারার মাঝখানের ক্ষেত্রটি, এটাই হলো তার সাইকেল চালানো জেডপিডি। শিক্ষক বা অভিভাবকের কাজ হলো শিশুর এই জেডপিডি এলাকাটি চিহ্নিত করে তাকে এগিয়ে যেতে সাহায্য করা। শিশুকে তার জেডপিডি পার করতে দেওয়া হয়। যেমন একটি বহুতল বাড়ি তৈরি করার সময় রাজমিস্ত্রিরা বাইরে বাঁশের বা লোহার একটি অস্থায়ী কাঠামো বা মাচা তৈরি করে যাতে দাঁড়িয়ে কাজ করা যায়। কাজ শেষ হলে সেই মাচা খুলে নেওয়া হয়। শিক্ষাক্ষেত্রে স্ক্যাফোল্ডিং ঠিক একই কাজ করে। এবার এমকেওটা কি? এমকেও বা অধিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি, যেটাকে মোর নলেজেবল আদার বলা হয়। ভাইগটস্কির মতে জেডপিডি এলাকায় শিশুকে স্ক্যাফোল্ডিং বা সাহায্য করার জন্য একজন এমকেও প্রয়োজন হয়। এমকেও হলেন এমন এক ব্যক্তি যিনি এই নির্দিষ্ট বিষয় বা কাজে শিক্ষার্থীর চেয়ে বেশি জ্ঞান বা দক্ষতা রাখেন। তিনি যে সবসময় শিক্ষক বা মা বাবা হবেন এমন নয়। সহপাঠী, কোনো ছোট বন্ধু, এমনকি একটি কম্পিউটার বা মোবাইল অ্যাপ ও এমকেও হতে পারে যদি সে ওই মুহূর্তে শিক্ষার্থীকে নতুন কিছু শিখতে সাহায্য করতে পারে। তারপরে প্রশ্নটা দেখে নাও। হোফলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের বিভিন্ন পর্যায়ের স্তরগুলি আলোচনা করুন। শ্রেণীকক্ষে এই স্তরের উপযোগিতা বা শিক্ষামূলক তাৎপর্য লিখুন। এর উত্তরটা দেখে নাও। নৈতিকতার মনস্তাত্ত্বিক রূপান্তর ও হাইনজের দ্বিধা। জন্মলগ্নে একটি শিশু সামাজিক বা অসামাজিক কোনোটাই থাকে না। সে থাকে মূলত নীতি নিরপেক্ষ। সমাজ ও পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করতে করতে তার মধ্যে মস্তিষ্ক ভালো মন্দের বিচার বুদ্ধি তৈরি হয়।
মনোবিজ্ঞানীর ভাষায় তাকেই বলা হয় নৈতিক বিকাশ। লরেন্স পোহলবার্গ প্রমাণ করেছেন যে নৈতিকতা কোনো মুখস্থ করা নিয়ম নয়। এটি এটি আসলে মানুষের যুক্তি দেওয়ার ক্ষমতার একটি ধারাবাহিক বিবর্তন। মানুষের এই নৈতিকতার পরিমাপ করার জন্য পোহলবার্গ কোনো চেনা পরীক্ষা নেননি, বরং তিনি মানুষের সামনে তুলে ধরেছেন এক জটিল মানসিক গোলকধাঁধা বা নৈতিক দ্বিধাদ্বন্দ্ব। এর মধ্যে বিশ্ববিখ্যাত হলো হাইনজের দ্বিধা, যেখানে হাইনজ নামের এক ব্যক্তি তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীর জীবন বাঁচাতে ওষুধ চুরি করেছিলেন, কারণ ওষুধ বিক্রেতা চড়া দাম কম করতে রাজি হননি। কোহলবার্গ মানুষকে প্রশ্ন করেছিলেন, হাইনজের এই চুরি করা কি ঠিক ছিল? উত্তরদাতারা চুরিকে সমর্থন করেছেন নাকি বিরোধিতা করেছেন, কোহলবার্গ তা দেখেননি। তিনি লক্ষ্য করেছিলেন উত্তর দেওয়ার পেছনে মানুষ কি যুক্তি বা লজিক ব্যবহার করছেন। এই যুক্তির গভীরতার উপর ভিত্তি করেই তিনি মানুষের নৈতিক চেতনাকে ৩টি মূল পর্যায় এবং ৬টি স্তরে বিন্যস্ত করেছেন। কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায় ও স্তরসমূহ। প্রথম পর্যায়টা কি? প্রথম পর্যায় হচ্ছে প্রাক প্রথাগত পর্যায় বা প্রাক প্রথাগত নৈতিকতা। এ স্তরে শিশুর নৈতিকতা সম্পূর্ণভাবে বাইরের পরিবেশ এবং বড়দের শাসন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার নিজস্ব কোনো বিবেক বা নীতিবোধ থাকে না। এর অন্তর্গত দুটি স্তর কি কি? প্রাক প্রথাগতর অন্তর্গত দুটি স্তর হচ্ছে শাস্তি ও বাধ্যতামূলক স্তর। এখানে কি বলছে? এখানে শিশুর কাছে কোনো কাজ ভালো বা খারাপ তা নির্ভর করে তার ফলাফলের উপর। যে কাজের জন্য শাস্তি পেতে হয় তা শিশুর চোখে অপরাধ, যেমন মা বকবেন বা শিক্ষক মারবেন। এই ভয়েই শিশু ক্লাসে শান্ত হয়ে বসে থাকে। অর্থাৎ শাস্তি এড়ানোই এখানে নৈতিকতার একমাত্র মাপকাঠি। তারপরেরটা কি? পরবর্তী স্তরটা হচ্ছে ব্যক্তি ও স্বার্থ বিনিময়মুখী স্তর। একে মনস্তত্ত্বের ভাষায় যেমন কর্ম তেমন ফল মানসিকতা বলা হয়। এখানে শিশু নিজের লাভ ক্ষতি বোঝে, সেভাবে অন্য কেউ তার উপকার করলে তবেই সে অন্যের উপকার করবে। যেমন একটা শিশু তার সহপাঠীকে টিফিন ভাগ করে দেয় এই আশায় পরের দিন সেও তার থেকে টিফিন পাবে। নিজের ব্যক্তিগত চাহিদা পূরণ হওয়াই এই স্তরের মূল কথা। তারপরটা দেখো, পরবর্তী পর্যায় হচ্ছে দ্বিতীয় পর্যায়, এটা হচ্ছে প্রথাগত পর্যায় বা প্রথাগত নৈতিকতা। এই বয়সে কিশোরীরা সমাজের নিয়ম কানুন, আইন এবং সামাজিক প্রত্যাশাকে শ্রদ্ধা করতে শেখে। তারা বুঝতে পারে যে সমাজে বাস করতে গেলে কিছু নিয়ম মেনে চলা সবার স্বার্থেই জরুরি। এই স্তর দুটি হলো, এর স্তর কি কি? এর স্তরগুলো হচ্ছে আন্তঃব্যক্তিক সম্পর্ক বা ভালো ছেলে মেয়ে হওয়ার স্তর। এ স্তরে ব্যক্তি সমাজের বা পরিবারের প্রিয় পাত্র হতে চায়। অন্যের চোখে নিজেকে ভালো প্রমাণ করার এবং প্রশংসা পাওয়ার তীব্র ইচ্ছা থেকে সে নৈতিক আচরণ করে। যেমন বাবা মা খুশি হবেন বা শিক্ষকেরা তাকে ভালো বলবেন, এই উদ্দেশ্যে কিশোরীরা নিয়মানুবর্তী হয়। তার পরের স্তরটা কি? তার পরের স্তর হচ্ছে আইন ও সমাজ শৃঙ্খলা বজায় রাখার স্তর। এখানে ব্যক্তি বুঝতে শেখে যে সমাজকে বিশৃঙ্খলা থেকে বাঁচাতে এবং দেশের শাসন ব্যবস্থা সচল রাখতে আইন অন্ধভাবে মেনে চলা উচিত। আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং পরিস্থিতি যাই হোক না কেন আইন ভাঙা অপরাধ, এই বিশ্বাস এই স্তরের মানুষকে চালিত করে। তৃতীয় পর্যায় হচ্ছে উত্তর প্রথাগত নৈতিকতা বা উত্তর প্রথাগত পর্যায়। এটি নৈতিক চেতনার সর্বোচ্চ এবং সবচেয়ে পরিপক্ক রূপ, যা সমাজের সব মানুষ স্পর্শ করতে পারে না। এখানে ভালো মন্দের বিচার সমাজের বাঁধাধরা নিয়ম বা আইনের গণ্ডি ছড়িয়ে মানুষের নিজস্ব বিবেক এবং বিশ্বজনীন আদর্শের ওপর প্রতিষ্ঠিত হয়। এর স্তর দুটি হলো
সামাজিক চুক্তি ও ব্যক্তিগত অধিকারের স্তর। এই স্তরের মানুষ বুঝতে পারে যে আইন কোনো অপরিবর্তনীয় ঈশ্বর প্রদত্ত বিষয় নয়। আইন তৈরি হয়েছে মানুষের কল্যাণের জন্য। যদি কোনো আইন সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের ক্ষতি করে বা মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়, তবে পারস্পরিক আলোচনার মাধ্যমে সেই আইন বদলে ফেলা উচিত। অর্থাৎ অর্থাৎ এখানে আইন মানুষের চেয়ে বড় নয়, মানুষের প্রয়োজনই আসল। পরবর্তী স্তর হচ্ছে সার্বজনীন নীতি ও বিবেকের স্তর। এটি নৈতিকতার চূড়ান্ত শিখর। এখানে ব্যক্তি নিজের বিবেক এবং মহৎ মানবিক আদর্শ যেমন ন্যায় বিচার, সত্য, সমতা, মানবাধিকার ও জীবনের মূল্যের দ্বারা পরিচালিত হয়। এই আদর্শকে রক্ষা করার জন্য ব্যক্তি, সমাজ, রাষ্ট্র বা দেশের প্রচলিত আইনের বিরুদ্ধে যেতেও দ্বিধা করে না, এমনকি নিজের জীবন বাজি রাখতেও পারে। এমনকি নিজের জীবন বাজি রাখতে পারে। সক্রেটিস, মহাত্মা গান্ধী বা নেলসন ম্যান্ডেলার নৈতিকতা ছিল এই স্তরের একটি জীবন্ত উদাহরণ। পরবর্তী যে প্রশ্ন ছিল শ্রেণীকক্ষের উপযোগিতা, তার উত্তরটা দেখে নাও। উত্তরটা হচ্ছে বিদ্যালয় বা শ্রেণীকক্ষ কেবল তথ্য মুখস্থ করার জায়গা নয়, এটি হলো মূল্যবোধ তৈরির সূতিকাগার। কোহলবার্গের তত্ত্ব শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োগের মাধ্যমে একটি বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব। প্রথম পয়েন্টটা দেখো, নৈতিক দ্বিমুখী আলোচনা সৃষ্টি। শিক্ষক ক্লাসরুমে কোনো তৈরি করা নীতিবাক্য মুখস্থ না করিয়ে শিক্ষার্থীদের সামনে ছোট ছোট নৈতিক সংকট বা হাইন্সের মতো গল্প তুলে ধরবেন। এরপর শিক্ষার্থীদের নিজেদের মধ্যে যুক্তিতর্ক ও আলোচনা সুযোগ দেবেন। এতে তাদের মনের সংকীর্ণতা দূর হবে এবং তারা উচ্চ স্তরে নৈতিক যুক্তি দিতে শিখবে। পরবর্তী পয়েন্টটা হচ্ছে ব্যক্তিগত বৈষম্যের সঠিক মূল্যায়ন। একটি শ্রেণীকক্ষে সব শিক্ষার্থীর মানসিক বা নৈতিক স্তর এক থাকে না। শিক্ষক এই তথ্যের সাহায্যে বুঝতে পারবেন কোন শিক্ষার্থী শাস্তির ভয়ে হোমওয়ার্ক করছে আর কে প্রশংসা পাওয়ার জন্য করছে। সেই অনুযায়ী শিক্ষক প্রত্যেককে আলাদাভাবে গাইড করতে পারবেন। অন্ধ আনুগত্যের বদলে যুক্তিবাদের বিকাশ। শিক্ষক শিক্ষার্থীদের শুধু নিয়ম মানতে বাধ্য করবেন না, বরং নিয়মের পেছনের আসল কারণটি বুঝিয়ে দেবেন। এতে শিক্ষার্থীরা অন্ধ অনুসরণ না করে সচেতনতা এবং যুক্তিপ্রিয় নাগরিক হিসেবে গড়ে উঠবে। গণতান্ত্রিক শ্রেণীকক্ষ গড়ে তোলা। ক্লাসের সমস্ত নিয়ম কানুন চাপিয়ে না দিয়ে শিক্ষক শিক্ষার্থীদের সাথে আলোচনা করে যৌথভাবে নিয়ম তৈরি করবেন। যখন শিক্ষার্থীরা নিজেরাই নিয়ম তৈরিতে অংশ নেবে, তখন তারা স্বতঃস্ফূর্তভাবে সেই দায়িত্ব পালন করতে শিখবে, যা তাদের উত্তর প্রথাগত স্তরের দিকে নিয়ে যাবে। ভূমিকা গ্রহণ বা সহমর্মিতা শিক্ষা। শিক্ষক ক্লাসে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে অভিনয় বা রোল প্লে করাতে পারেন। এতে শিক্ষার্থীরা অন্য মানুষের জায়গায় নিজেকে বসিয়ে তাদের বেদনা, কষ্ট এবং দৃষ্টিভঙ্গি বুঝতে শিখবে, যা তাদের অহংকেন্দ্রিকতা দূর করে নৈতিকতা উন্নত করে তুলবে। পরবর্তী প্রশ্ন দেখো, এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্বের 8টি পর্যায় সংক্ষেপে আলোচনা করুন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এর গুরুত্ব লিখুন। উত্তরটা দেখে নাও। এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্ব। মনোবিদ এরিকসন মানব জীবনের বিকাশকে ব্যক্তিত্ব ও সামাজিক পরিবেশের মিথস্ক্রিয়ার ভিত্তিতে ব্যাখ্যা করেছেন। তার মতে বিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া এবং এটি 8টি পৃথক পর্যায়ের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়। প্রথম পর্যায় কি? 1. বিশ্বাস বনাম অবিশ্বাস। বয়সটা কত? 0 থেকে 1 বছর।
বর্ণনা। শৈশবের শুরুতে শিশু যদি পিতামাতা বা যত্নকারীর কাছ থেকে সঠিক স্নেহ, ভালোবাসা ও নিরাপত্তা পায়, তবে তার মধ্যে বিশ্বাসের মনোভাব গড়ে ওঠে। যত্ন অবহেলিত হলে শিশুর মনে অবিশ্বাসের সৃষ্টি হয়। গুণ বা শক্তি, আশা। তার পরের পর্যায়টা দেখো, ২ স্বাধীনতা, স্বায়ত্তশাসন বনাম লজ্জা ও সন্দেহ। বর্ণনা। এ স্তরে শিশু হাঁটা, খাওয়া বা জামা পরা ইত্যাদি নিজে করার চেষ্টা করে। অভিভাবকরা স্বাধীনতার স্বাধীনতায় উৎসাহিত করলে শিশু আত্মনির্ভরশীল হয়। অতিরিক্ত নিয়ন্ত্রণ বা শাসন করলে শিশুর মনে লজ্জা ও নিজের দক্ষতার ওপর সন্দেহ জাগে। গুণ কি? এর গুণ হচ্ছে ইচ্ছা শক্তি। পরবর্তী পর্যায়, তার পরের পর্যায়টা কি? ৩ উদ্যোগ বনাম অপরাধবোধ। বয়স হচ্ছে ৩ থেকে ৫ বা ৬ বছর। বর্ণনা। শিশুরা নতুন নতুন খেলাধুলা ও কাজের মাধ্যমে স্বাধীন উদ্যোগ নিতে চায়। তাদের এই উদ্যোগকে সমর্থন করলে শিশুর মধ্যে নেতৃত্বের গুণ জন্মায়। অতিরিক্ত বাধা দিলে বা সমালোচনা করলে শিশুর মধ্যে অপরাধবোধ তৈরি হয়। গুণ বা শক্তি কি? উদ্দেশ্য। পর্যায় ৪ শ্রমশীলতা বনাম হীনমন্যতা। বয়স হচ্ছে ৬ থেকে ১১ বা ১২ বছর। বর্ণনা কি? প্রাথমিক বিদ্যালয় স্তরে শিশুরা নতুন দক্ষতা অর্জন ও কাজ শেষ করার মাধ্যমে প্রশংসা পেতে চায়। সফলতা ও উৎসাহ তাদের শ্রমশীল করে তোলে। পক্ষান্তরে ব্যর্থতা ও বারবার সমালোচনা তাদের মধ্যে হীনমন্যতার জন্ম দেয়। গুণ বা শক্তি কি? সামর্থ্য বা দক্ষতা। পর্যায় ৫ পরিচয় প্রতিষ্ঠা বনাম পরিচয় বিভ্রান্তি। বয়স সীমা হচ্ছে ১২ থেকে ১৮ বছর। বর্ণনা। কৈশোরকালে আমি কে এবং সমাজে আমার ভূমিকা কি? এই প্রশ্ন প্রধান হয়ে ওঠে। সঠিক দিক নির্দেশনা পেলে স্বীয় পরিচয় প্রতিষ্ঠিত হয়। তা না হলে ভবিষ্যৎ ও ভূমিকা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। গুণ হচ্ছে আনুগত্য বা নিষ্ঠা। পর্যায় ৬ ঘনিষ্ঠতা বনাম একাকিত্ব। বয়স হচ্ছে ১৮ থেকে ৩৫। বর্ণনা। প্রারম্ভিক প্রাপ্তবয়স্ক অবস্থায় ব্যক্তি অন্যের সাথে গভীর ও বিশ্বস্ত সম্পর্ক গড়ে তুলতে চায়। সফল হলে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়, ব্যর্থ হলে সামাজিক বিচ্ছিন্নতা ও একাকিত্বে ভোগে। গুণ বা শক্তি হচ্ছে ভালোবাসা। ৭ উৎপাদনশীলতা বনাম স্থবিরতা। বয়স হচ্ছে ৩৫ থেকে ৬৫। বর্ণনা। এই বয়সে ব্যক্তি সমাজ, ভবিষ্যৎ প্রজন্ম এবং পরিবারের কল্যাণে কাজ করে উৎপাদনশীল হতে চায়। সমাজে অবদান রাখতে না পারলে জীবনের গতি স্তব্ধ হয়ে স্থবিরতার সৃষ্টি হয়। গুণ বা শক্তি কি? যত্ন, দায়িত্ব। পর্যায় ৮ পূর্ণতা বনাম হতাশা। বয়স হচ্ছে ৬৫ বছরের ঊর্ধ্বে। বর্ণনা। জীবনের শেষ প্রান্তে এসে ব্যক্তি তার অতীত জীবনের দিকে ফিরে তাকায়। জীবন অর্থপূর্ণ হলে মনে সম্পূর্ণতা বা তৃপ্তি আসে। ব্যর্থ হলে হতাশা ও মৃত্যুর ভয় কাজ করে। গুণ হচ্ছে প্রজ্ঞা। এর সাথে আরেকটা প্রশ্ন ছিল, তার উত্তরটা দেখবে। প্রশ্নটা হচ্ছে প্রাথমিক স্তরে আহ এর গুরুত্ব। উত্তরটা দেখো। প্রাথমিক স্তরে এরিকসন তত্ত্বের গুরুত্ব। এরিকসনের তত্ত্বটি বিশেষ করে প্রাথমিক স্তরে শিক্ষক ও শিক্ষাবিদদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হীনমন্যতা দূর করে আত্মবিশ্বাস গঠন। ৬ থেকে ১২ বছর বয়স প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্ত। এই সময়ে শিক্ষার্থীদের সামর্থ্য অনুযায়ী কাজ দিয়ে সফলতার অভিজ্ঞতা করানো দরকার, যাতে তাদের মধ্যে হীনমন্যতা না আসে। সৃজনশীলতা ও উদ্যোগকে উৎসাহ প্রদান। শিশুদের প্রশ্ন করা ও ছোট ছোট কাজ নিয়ে নিজে করার সুযোগ দিতে হবে। শিক্ষকের ইতিবাচক মনোভাব তাদের উদ্যোগী করে তোলে।
ব্যক্তিগত বৈষম্য বিবেচনা। প্রতিটি শিশু ভিন্ন গতিতে বিকশিত হয়। শিক্ষক শাস্তির বদলে সহযোগিতামূলক পরিবেশ তৈরি করবেন, যাতে পিছিয়ে পড়া শিশুরাও লজ্জা বা সংশয় না ভোগে। পরবর্তী পয়েন্ট হচ্ছে সামাজিক ও সহযোগিতামূলক আচরণ শিক্ষা। শ্রেণীকক্ষে দলগত কাজের মাধ্যমে শিশুদের মধ্যে পারস্পরিক বিশ্বাস, দায়িত্ববোধ এবং সুস্থ মনোসামাজিক সম্পর্কের বিকাশ ঘটানো সম্ভব হয়। তার পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা হচ্ছে থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি? প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এই সূত্রগুলির গুরুত্ব আলোচনা করুন বা প্রচেষ্টা বা ভুলের তথ্য ব্যাখ্যা করুন। ভূমিকা: আমেরিকান মনোবিজ্ঞানী এডওয়ার্ড থর্নডাইক হলেন আচরণবাদী শিখন তত্ত্বের অন্যতম পথিকৃৎ। 1898 সালে তার রচিত এনিম্যাল ইন্টেলিজেন্স গ্রন্থে তিনি প্রথম উদ্দীপক ও প্রতিক্রিয়া এর সংযোজনের মাধ্যমে শিখন কৌশল ব্যাখ্যা করেন। তার এই তত্ত্ব প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিখন তথ্য বা সংযোজনবাদ নামে পরিচিত, যেটাকে ট্রায়াল অ্যান্ড ইরার থিওরি অফ লার্নিং বলা হচ্ছে। থর্নডাইকের পরীক্ষা: থর্নডাইক তার তথ্য প্রমাণের জন্য একটি ক্ষুধার্ত বিড়ালকে একটি বিশেষ সমস্যামূলক বাক্সে, যেটাকে পাজল বক্স বলা হয়, বন্দি করে পরীক্ষা চালান। পরীক্ষার বিন্যাস: বাক্সের বাইরে এমন স্থানে খাবার বা উদ্দীপক রাখা হয় যা বিড়ালটি দেখতে পায়। বাক্সের দরজাটি একটি বিশেষ লিভার চাপলে খুলে যেত। প্রচেষ্টা ও প্রতিক্রিয়া: বিড়ালটি প্রথমে এলোমেলোভাবে খাঁচার ভেতরে ছোটাছুটি শুরু করে। ভুল প্রচেষ্টা, সাফল্য লাভ: হঠাৎ দুর্ঘটনাবশত বিড়ালের পা লিভারে পড়ে এবং দরজা খুলে যায়, ফলে বিড়ালটি খাবার পায়। ফলাফল: বারবার এই পরীক্ষার পুনরাবৃত্তি ঘটানোর ফলে দেখা যায় বিড়ালের ভুল প্রতিক্রিয়ার সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে এবং শেষ পর্যন্ত বিড়ালটি সরাসরি লিভারে চেপে দরজা খুলতে শিখে যায়। থর্নডাইকের শিখনের মূল সূত্রাবলী: থর্নডাইক শিখনের ক্ষেত্রে তিনটি মূল সূত্র প্রদান করেন। প্রথমটি হচ্ছে প্রস্তুতির সূত্র। কোনো কাজ করার জন্য যদি স্নায়ুতন্ত্র বা শিক্ষার্থী দৈহিক ও মানসিকভাবে প্রস্তুত থাকে, তবে সেই কাজ করা তৃপ্তিদায়ক এবং শিখন দ্রুত ঘটে। আর যদি শিক্ষার্থী প্রস্তুত না থাকে, তবে জোর করে কাজ করালে বিরক্তি বা অসন্তোষের সৃষ্টি হয়, যা শিখনে বাধা দেয়। অনুশীলনের সূত্র: উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে অনুশীলনের ভূমিকা অপরিসীম। এই সূত্রটি দুটি ভাগে বিভক্ত: ব্যবহারের সূত্র আর অব্যবহারের সূত্র। ব্যবহারের সূত্রটা দেখো। কোনো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে বারবার অনুশীলন করা হলে তাদের মধ্যবর্তী বন্ধন বা সম্পর্ক দৃঢ় হয়। অপব্যবহারের সূত্রটা কি? দীর্ঘদিন অনুশীলন না করা হলে উদ্দীপক ও প্রতিক্রিয়ার বন্ধন শিথিল হয়ে পড়ে এবং অর্জিত জ্ঞান ভুলে যায়। তারপরেরটা হচ্ছে ফল লাভের সূত্র। উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগের পর তার ফলাফল যদি শিক্ষার্থীর কাছে সন্তোষজনক বা আনন্দদায়ক হয়, তবেই সেই সংযোগ বা আচরণ শক্তিশালী হয়। বিপরীত দিকে ফলাফল যদি বিরক্তিজনক বা কষ্টদায়ক হয়, তবে সেই সংযোগ শিথিল বা দুর্বল হয়ে যায়। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে থর্নডাইকের সূত্রের গুরুত্ব। পরবর্তী যে প্রশ্ন ছিল এর সাথে তার উত্তরটা দেখে নাও। প্রাথমিক বা মৌলিক শিক্ষার ক্ষেত্রে থর্নডাইকের শিখনের তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমটা কি? প্রস্তুতির সূত্রের প্রয়োগ। শিক্ষার্থীর আগ্রহ সৃষ্টি প্রথম পয়েন্ট। পাঠদানের পূর্বে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করা শিক্ষকের প্রধান কাজ। ক্লাসে সরাসরি পড়া শুরু না করে গল্প বা প্রারম্ভিক প্রশ্নের মাধ্যমে আগ্রহ গড়ে তুলতে হবে। অনুশীলনের সূত্রের প্রয়োগ। বারংবার পুনরাবৃত্তি, এটা একটা পয়েন্ট। প্রাথমিক স্তরে বানান, নামতা, হস্তলিপি, ছবি আঁকা এবং কবিতা আবৃত্তির ক্ষেত্রে বারবার অনুশীলনের প্রয়োজন হয়। তারপরের পয়েন্ট হচ্ছে এর মধ্যেই
অনুশীলনের সূত্রের মধ্যে পরের পয়েন্ট হচ্ছে গৃহকাজ ও পর্যালোচনা। অর্জিত জ্ঞান স্থায়ী করার জন্য নিয়মিত হোমওয়ার্ক ও পুনরালোচনার ব্যবস্থা করা জরুরি। তারপরের পয়েন্ট হচ্ছে ফল লাভের সূত্রের প্রয়োগ। পুরস্কার ও প্রেরণা। শিশুর সঠিক আচরণের জন্য প্রশংসা, পুরস্কার বা গুড মন্তব্য প্রদান করলে শিশুর শিক্ষণে আরো উৎসাহিত হয়। তারপরের পয়েন্ট হচ্ছে ভুল থেকে শেখা। শিশুরা প্রথমবারেই সঠিক কাজটি করতে পারে না। ভুল করা শিক্ষণেরই একটি স্বাভাবিক অংশ। তাই ভুল হলে শিক্ষক গালিগালাজ বা শাস্তি না দিয়ে ধৈর্যের সাথে ভুলগুলো শুধরে দেবেন। উপসংহার: সামগ্রিকভাবে বলা যায়, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল সংশোধনের তথ্য প্রাথমিক শিক্ষার ভিত্তি তৈরিতে অনন্য ভূমিকা পালন করে। বিশেষ করে ছোট শিশুদের অভ্যাস গঠন, গণিত শেখা, ভাষা শিক্ষা এবং আচরণগত পরিবর্তন সাধনে এই তত্ত্বের নীতিগুলি আজও অত্যন্ত কার্যকরী ও প্রাসঙ্গিক। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বি.এফ. স্কিনারের অপারেন্ট অনুবর্তন বা সক্রিয় অনুবর্তন তত্ত্বটি পরীক্ষা সহ ব্যাখ্যা করুন। শিক্ষাক্ষেত্রে এই তত্ত্বের অবদান বা তাৎপর্য আলোচনা করুন। উত্তরটা দেখে নাও। উত্তরটা দেখো, ভূমিকা। আমেরিকান মনস্তত্ত্ববিদ বি.এফ. স্কিনার শিখন প্রক্রিয়ার ব্যাখ্যায় অপারেন্ট অনুবর্তন বা সক্রিয় অনুবর্তন তত্ত্বের উদ্ভাবন করেন। স্কিনারের মতে প্রাণী কেবল কোনো উদ্দীপকের প্রতিক্রিয়ায় নিষ্ক্রিয়ভাবে আচরণ করে না, যেমনটা প্যাভলভের ক্লাসিক্যাল অনুবর্তনে দেখা যায়, বরং প্রাণী তার পরিবেশের ওপর সক্রিয়ভাবে ক্রিয়া বা অপারেট করে কাঙ্ক্ষিত ফল লাভ করতে চায়। যে অনুবর্তন প্রক্রিয়ায় কোনো একটি নির্দিষ্ট স্বতঃস্ফূর্ত আচরণের পর শক্তিবর্ধক উদ্দীপক পরিবেশন করে সেই আচরণটি সম্পাদনের সম্ভাব্য বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়, তাকে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন বলে। স্কিনার এই তত্ত্বের প্রতিক্রিয়াকে দুটি ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে রেসপন্ডেড আচরণ আর একটা হচ্ছে অপারেন্ট আচরণ। রেসপন্ডেড আচরণ কি? যে আচরণ নির্দিষ্ট কোনো জানা উদ্দীপকের প্রভাবে ঘটে, যেমন চোখে আলো পড়লে পাতা বন্ধ হয়। অপারেন্ট আচরণ কি? যে আচরণের নির্দিষ্ট কোনো উদ্দীপক জানা থাকে না, প্রাণী স্বতঃস্ফূর্তভাবে পরিবেশের ওপর প্রভাব ফেলার জন্য এই আচরণ করে। স্কিনারের মতে প্রাণী যখন কোনো সক্রিয় আচরণ করে এবং তার ফলস্বরূপ পুরস্কার বা ধনাত্মক শক্তি পায়, তখন প্রাণী ওই আচরণটি বারবার করতে শেখে। স্কিনারের পরীক্ষা। সক্রিয় অনুবর্তন প্রক্রিয়াটি প্রমাণের জন্য স্কিনার একটি বিশেষভাবে নির্মিত যন্ত্র ব্যবহার করেন, যাকে স্কিনার বক্স বলা হয়। পরীক্ষার বিবরণ। প্রাথমিক অবস্থা: স্কিনার একটি ক্ষুধার্ত ইঁদুরকে স্কিনার বক্সে রেখে দেন। বাক্সের ভেতরের দেয়ালে একটি লিভার ছিল, যাতে চাপ লাগলে ওপরের যন্ত্র থেকে একটি খাদ্যের টুকরো পাত্রে এসে পড়ত। স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা: ক্ষুধার্ত ইঁদুরটি খাদ্যের আশায় বাক্সের ভেতরে এলোমেলোভাবে ঘোরাঘুরি, কামড়ানো ও দেয়াল আঁচড়ানোর মতো সক্রিয় আচরণ করতে থাকে। আকস্মিক সাফল্য: ঘোরাঘুরির এক পর্যায়ে আকস্মিকভাবে ইঁদুরের থাবা লিভারের ওপর পড়ে যায়। সাথে সাথে একটি খাদ্যকণা পাত্রে এসে পড়ে এবং ইঁদুরটি তা গ্রহণ করে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পুনরাবৃত্তি ও অভ্যাস গঠন। প্রথমবার খাদ্য পাওয়ার পর ইঁদুরটি আবার এলোমেলো আচরণ শুরু করে এবং পুনরায় লিভারে চাপ পড়ে খাবার পায়। বারবার এমন ঘটার ফলে এলোমেলো আচরণের সংখ্যা কমতে থাকে। তারপরটা দেখো, শিখন সম্পন্ন। পরিশেষে ইঁদুরটি লিভার চাপার সাথে খাদ্য পাওয়ার কার্যকারণ সম্পর্কটি বুঝে ফেলে। ফলে পরবর্তীতে বক্সে প্রবেশ করা মাত্রই সে অন্য কোনো এলোমেলো আচরণ না করে সরাসরি লিভার চেপে খাদ্য গ্রহণ করতে থাকে। তারপর পরীক্ষার সিদ্ধান্ত। এখানে ইঁদুরটির লিভার চাপা একটি অপারেন্ট প্রতিক্রিয়া এবং খাদ্য হলো শক্তিবর্ধক উদ্দীপক বা রিইনফোর্সমেন্ট। খাদ্য পাওয়ার মাধ্যমে প্রাপ্ত সন্তুষ্টি লিভার চাপার আচরণটিকে স্থায়ী শিখন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
শিক্ষাক্ষেত্রের প্রয়োগ। আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানী ও শ্রেণীকক্ষ পরিচালনার এই তত্ত্বের অবদান অপরিসীম। নিচে তা আলোচনা করা হলো। প্রথমটা কি? প্রোগ্রাম ইনস্ট্রাকশন। স্কিনারের তত্ত্বের উপর ভিত্তি করে পাঠ্য বিষয়কে ছোট ছোট এককে বা ধাপে ভাগ করে শিক্ষার্থীদের শেখানো হয়। প্রতিটি ধাপ সফলভাবে সম্পূর্ণ করলে শিক্ষার্থী পরবর্তী ধাপে যাওয়ার উৎসাহ পায়। প্রেরণা ও শক্তিবর্ধক উদ্দীপকের সঠিক প্রয়োগ। শিক্ষার্থীরা ভালো কাজ বা সঠিক উত্তর দিলে শিক্ষক প্রশংসা, নম্বর, মেডেল, হাসি মুখের মতো ধনাত্মক শক্তিবর্ধক ব্যবহার করবেন। এর ফলে তাদের মধ্যে আত্মবিশ্বাস আর আগ্রহ বৃদ্ধি পাবে। আচরণের রূপদান বা শেপিং। জটিল কোনো বিষয় শেখানোর ক্ষেত্রে পুরো বিষয়টি একেবারে না শিখিয়ে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা হবে। তারপর প্রতিটি সঠিক প্রচেষ্টাকে পুরস্কৃত করে ধীরে ধীরে শিক্ষার্থীদের মূল ও জটিল কাঙ্ক্ষিত আচরণে রূপদান করা হয়। তারপরে হচ্ছে অবাঞ্ছিত আচরণ সংশোধন। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ক্ষতিকর বা নেতিবাচক আচরণ দূর করে অহেতুক শারীরিক শাস্তির বদলে ঋণাত্মক শক্তিবর্ধক বা মনোযোগ না দেওয়ার কৌশল ব্যবহার করা বেশি ফলপ্রসূ। ৫ নম্বর হচ্ছে তাৎক্ষণিক ফলাফল স্থাপন। শিক্ষার্থী উত্তর দেওয়ার সাথে সাথে তার সঠিক হয়েছে কি ভুল হয়েছে তা জানানো উচিত। তাৎক্ষণিক ফলাফল জানালে সঠিক প্রক্রিয়াটি তাদের মধ্যে গেঁথে যাবে। শিক্ষার্থী কেন্দ্রিক শিখন। এই তত্ত্বে শিক্ষক কেন্দ্রিক মুখস্থ বিদ্যার পরিবর্তে কাজ করে শেখার উপর জোর দেওয়া হয়। আর শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালন করলে শিক্ষার্থীরা অনুবর্তন দ্রুত ঘটবে। পরবর্তী প্রশ্নটা বলছে, প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বটি কি? উত্তরটা দেখে নাও। রাশিয়ান বিজ্ঞানী ইভান প্যাভলভের মতে কোনো একটি স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে একটি কৃত্রিম বা নিরপেক্ষ উদ্দীপক বারবার উপস্থাপন করলে এক সময়ে ওই কৃত্রিম উদ্দীপকটি থেকেই স্বাভাবিক উদ্দীপকের মতো একই প্রতিক্রিয়া পাওয়া যায়। এই উদ্দীপকের এই পরিবর্তন প্রক্রিয়াকে বলছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব। পরীক্ষাটা দেখে নাও। প্যাভলভ একটি ক্ষুধার্ত কুকুরের ওপর এই পরীক্ষাটা করেছিলেন। পরীক্ষার ধাপগুলো নিচে দেওয়া হলো। প্রথম হচ্ছে অনুবর্তনের আগে। কুকুরটিকে খাবার দিলে তার মুখ থেকে লালা নিঃসৃত হতো। কিন্তু শুধু ঘন্টার আওয়াজ, যেটা কৃত্রিম উদ্দীপক করলে কোনো লালা ঝরতো না। এটা হচ্ছে অনুবর্তনের আগে হতো। তারপর অনুবর্তন চলাকালীন প্যাভলভ কুকুরটিকে খাবার দেওয়ার ঠিক আগে প্রতিদিন ঘন্টার আওয়াজ করতে লাগলেন। এই প্রক্রিয়াটি পরপর বহুবার পুনরাবৃত্তি করা হলো। এরপর হচ্ছে অনুবর্তনের পর। একসময় দেখা গেল খাবার না দিয়ে শুধু ঘন্টার আওয়াজ করলেই কুকুরের মুখ থেকে লালা নিঃসৃত হচ্ছে। অর্থাৎ ঘন্টার আওয়াজের সঙ্গে লালা ঝরার একটি সংযোগ তৈরি হয়ে গেছে। মূল সূত্র। খাবার, যেটাকে স্বাভাবিক উদ্দীপক বলছে, সেখান থেকে লালা নিঃসৃত হতো। এটা হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া। তারপর ঘন্টার ধ্বনি, তার সাথে খাবার দেওয়া হতো, এতে লালা নিঃসরণ হতো। তারপর ঘন্টার ধ্বনি, এটা অনুবর্তিত উদ্দীপক, সেখান থেকে লালা নিঃসৃত হচ্ছে। এটা হচ্ছে অনুবর্তিত প্রতিক্রিয়া। পরের প্রশ্নটা দেখো। জেরম ব্রুনারের আবিষ্কারমূলক শিখন তত্ত্বের মূল বৈশিষ্ট্য এবং স্তরগুলি বিস্তারিত আলোচনা করুন। ভূমিকা। আমেরিকান মনোবিজ্ঞানী জেরম ব্রুনার 1961 সালে তার আবিষ্কারমূলক শিখন তত্ত্বটি প্রকাশ করেন। এটি আধুনিক জ্ঞানমূলক বা কগনিটিভ শিখন স্তর। এর মূল বৈশিষ্ট্যগুলো কি কি? শিক্ষাকেন্দ্রিক প্রক্রিয়া। প্রথম পয়েন্টটা দেখো, এই তত্ত্বের মূল কেন্দ্রে হচ্ছে শিক্ষার্থী। এখানে শিক্ষার্থীরা সম্পূর্ণ সক্রিয় থাকে এবং নিজেরা প্রশ্ন উত্থাপন করে তার সমাধান খোঁজার চেষ্টা করে। তারপরে পয়েন্টটা কি? সক্রিয়তা ও অনুসন্ধান। শিক্ষার্থীরা কেবল তথ্য মুখস্থ করে না, তারা পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে নতুন জ্ঞান আবিষ্কার করে। শিক্ষকের ভূমিকা। এই শিখনে শিক্ষক হচ্ছেন একজন নির্দেশক বা পথ প্রদর্শক। ব্রুনার একে স্ক্যাফোল্ডিং বা মাচা বন্ধন বলেছেন, যেখানে শিক্ষক শিক্ষার্থীকে শুধু প্রয়োজনীয় ইঙ্গিত বা ক্লু দেন, সরাসরি উত্তর দেন না। তারপরের পয়েন্ট হচ্ছে অন্তর্দৃষ্টি ও অবরোহী চিন্তন। শিক্ষার্থীরা তাদের পূর্ব অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টি ব্যবহার করে সমস্যার সমাধান করে। এতে তাদের যৌক্তিক আর স্বাধীন চিন্তাভাবনার বিকাশ ঘটে।
পরবর্তী পয়েন্ট হচ্ছে আভ্যন্তরীণ পেশনা। তারা বাইরের পুরস্কার দ্বারা বা শাস্তি দ্বারা প্রভাবিত হয় না, নিজের আনন্দ আর কৌতূহলের বশে এটা করে থাকে। তার পরবর্তী পয়েন্ট হচ্ছে হাতে কলমে কাজ। এক্ষেত্রে তাদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে হাতে কলমে শেখার মাধ্যমে এইটার উপর তাদের বেশি গুরুত্ব দেওয়া হয়। তারপরে হচ্ছে এর পর্যায়সমূহ। এর পর্যায়গুলো কি কি? এর পর্যায় প্রথম হচ্ছে সক্রিয়তা স্তর বা পর্যায়। এটা হচ্ছে বয়স হচ্ছে জন্ম থেকে ১ বছর, শৈশবকাল। মূল বক্তব্য, এই স্তরে শিশু কোনো কাজের বা দৈহিক সক্রিয়তার মাধ্যমে শেখে। যেমন শিশু চষে স্পর্শ করে হাত পা নেড়ে কোনো বস্তু সম্পর্কে ধারণা লাভ করে। যেমন সাইকেল চালানো শেখা বা খেলনা নিয়ে নড়াচড়া করে তার আকার বোঝা। তারপরে হচ্ছে মূর্ততা বা চিত্রাত্মক স্তর। এর বয়স হচ্ছে ১ থেকে ৬ বছর। এর মূল বক্তব্য কি? এ স্তরে শিশু ছবি, নকশা, মানসিক প্রতিচ্ছবি এগুলোর মাধ্যমে জ্ঞান অর্জন করে। যেমন শিশুকে সরাসরি কোনো বস্তু না দেখিয়ে বিড়ালের ছবি, আপেলের ছবি বা জ্যামিতিক চিত্রের মডেল দেখিয়ে ধারণা দেয়া হয়। সাংকেতিক স্তর। বয়স হচ্ছে ৭ বছর বা তার ঊর্ধ্বে। এর মূল বক্তব্য কি? এটা হচ্ছে সর্বোচ্চ স্তর, শিখনের সর্বোচ্চ স্তর এটা। এখানে শিশু ভাষা, গণিতের প্রতীক, বিমূর্ত সংকেতের মাধ্যমে চিন্তাভাবনা ও শিক্ষা সম্পন্ন করে। যেমন শব্দ, ভাষা, সূত্রের সাহায্যে জটিল জ্যামিতিক, বৈজ্ঞানিক সমস্যার সমাধান করতে পারে। তারপর হচ্ছে সীমাবদ্ধতা। সুবিধা থাকা সত্ত্বেও এই তথ্যের কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই পদ্ধতি অত্যন্ত সময় সাপেক্ষ। নির্দিষ্ট সময়ে স্কুলের সিলেবাস শেষ করা কঠিন হতে পারে। আর ক্লাসের সব শিক্ষার্থীর মেধা সমান হয় না। সেই জন্যে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা নিজে নিজে আবিষ্কার করা তাদের পক্ষে সেটা কঠিন হয়ে পড়ে। এই পদ্ধতির জন্যে প্রচুর শিক্ষা উপকরণ ও দক্ষ শিক্ষকের প্রয়োজন, যা সব বিদ্যালয়ে সহজলভ্য নয়। পরবর্তী প্রশ্নটা দেখো, স্মৃতি ও বিস্মৃতি বলতে কি বোঝেন? শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য শিক্ষক হিসেবে আপনি কি কি কৌশল অবলম্বন করবেন তা বিস্তারিত আলোচনা করুন। প্রথমে লিখে দাও, স্মৃতি কাকে বলে? মানুষের জ্ঞানমূলক প্রক্রিয়ার একটি অন্যতম উপাদান হচ্ছে স্মৃতি। কোনো কিছু শেখার পর সেই তথ্য বা অভিজ্ঞতাকে মস্তিষ্ক ধরে রাখা এবং পরবর্তীকালে প্রয়োজন অনুসারে তা মনে করার মানসিক ক্ষমতা হচ্ছে স্মৃতি। স্মৃতির ৪টি স্তর কি কি? প্রথম হচ্ছে শিখন বা গ্রহণ, তারপর সংরক্ষণ, তারপর পুনরুদ্রেক, তারপর প্রত্যবিজ্ঞা বা চেনা। শিখনটা কি? কোনো তথ্য বা অভিজ্ঞতাকে প্রথমবার জানা বা শেখা। সংরক্ষণ কি? সেই শেখাকে অবচেতন মনে বা মস্তিষ্কে ধরে রাখা। পুনরুদ্বেগ কি? পূর্বে সংরক্ষিত যে তথ্যটা ছিল সেটা প্রয়োজন অনুযায়ী সচেতন মনে ফিরিয়ে আনা। প্রত্যবিজ্ঞা বা চেনা কি? কোনো বস্তু বা তথ্যকে অতীতে দেখার অভিজ্ঞতা থেকে চিনে নেয়া। এরপর হচ্ছে বিস্মৃতি। স্মৃতির ঠিক বিপরীত প্রক্রিয়া হচ্ছে বিস্মৃতি। অতীত অভিজ্ঞতা বা শেখা কোনো বিষয়কে আমরা যখন মনের মধ্যে ধরে রাখতে পারি না কিংবা প্রয়োজনের সময় সচেতন মনে ফিরিয়ে আনতে ব্যর্থ হই, তখন তাকে বিস্মৃতি বলে। বিস্মৃতির প্রধান কারণ কি? এটা হতে পারে অনুশীলনের অভাব, তারপর মানসিক প্রতিবন্ধকতা, মানসিক আঘাত বা চাপ। অনুশীলনের অভাব, দীর্ঘদিন রিভিশন না করলে সেটা আমরা ভুলে যাব। মানসিক প্রতিবন্ধকতা, নতুন পড়া পুরনো পড়াকে ভুলিয়ে দেয় অথবা পুরনো পড়া নতুন পড়াকে মনে রাখতে বাধা দেয়। মানসিক চাপ বা আঘাত, অতিরিক্ত ভয়, দুশ্চিন্তা, মানসিক আঘাত বিস্মৃতির কারণ হতে পারে। শিক্ষার্থীদের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য শিক্ষক কি কি করবেন সেগুলো দেখে নাও। সেইগুলো হচ্ছে, প্রথম পয়েন্টটা দেখো, বিষয়বস্তু উপস্থাপনের অভিনব কৌশল, অর্থপূর্ণ শিখন। মুখস্থ বিদ্যার চেয়ে অর্থ বুঝিয়ে পড়ার ওপর জোর দিতে হবে। শিক্ষার্থীদের জটিল বিষয়কে সহজ ভাষায় ব্যাখ্যা করতে হবে, কারণ অর্থহীন তথ্যের চেয়ে অর্থপূর্ণ তথ্য মস্তিষ্কে বেশি আর দীর্ঘকাল ধরে মস্তিষ্কে সেটা আমাদের থাকে। তারপর হচ্ছে বাস্তব অভিজ্ঞতার সাথে সংযোগ। পাঠ্য বিষয়ের বইকে চারপাশের পরিবেশের সাথে মিলিয়ে আমাদের সংযোগ করে পড়াতে হবে। এর ফলে বিষয়টির প্রতি তাদের আগ্রহ বাড়বে আর পড়া সহজে মনে থাকবে। তার পরের পয়েন্টটা কি? TLM ব্যবহার করতে হবে। বেশি, বেশি করে ছবি, 3D মডেল, শিক্ষামূলক ভিডিও এগুলো ব্যবহার করলে তাদের সেটা মস্তিষ্কে বেশিদিন তাদের থাকবে। হচ্ছে বৈজ্ঞানিক অনুশীলন পদ্ধতি। প্রথম পয়েন্টটা কি? বিরতি সহ শিখন। একটানা দীর্ঘ সময় ধরে না পড়িয়ে ছোট, ছোট বিরতি দেওয়া দরকার, যাতে মস্তিষ্কের ক্লান্তি দূর হয় আর পড়া ভালোভাবে সংরক্ষিত হয়। তারপরে হচ্ছে পর্যায়বৃত্ত পুনরাবৃত্তি। শিক্ষক ক্লাসে নিয়মিত রিভিশনের ব্যবস্থা করবেন। এটি নির্দিষ্ট সময় পর, যেমন ৩ দিন, ১ সপ্তাহ বা ১ মাস পর পুরনো পড়া আবার ঝালিয়ে নিলে বিস্মৃতি আর হবে না। অনেকটাই কমে যাবে। অংশ বনাম সমগ্র পদ্ধতি।
বড় বা কঠিন অধ্যায়কে ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে পড়াতে হবে এবং সবকটি অংশকে একসাথে যুক্ত করে সমগ্র ধারণাটি দিতে হবে। গ হচ্ছে সহজ ও মজাদার মেমোরি হ্যাক। নিউমোনিক্স বা সংকেত ব্যবহার। তাদের নিউমোনিক্স ব্যবহার করে কঠিন তালিকা বা সূত্র মনে রাখার সংকেত বা ছড়া তৈরি করে দিতে হবে। যেমন সূর্যের ৭টি রংকে কি বলবো? বেনিয়া সহকলা। এইভাবে নিউমোনিক্স আকারে তাদের পড়াতে হবে, শেখাতে হবে। তাহলে তাদের বিস্মৃতি কম হবে, পরিমাণটা কমে যাবে। তারপর হচ্ছে মাইন্ড ম্যাপিং। পুরোনো অধ্যায়কে একটি প্রধান ছক বা ডায়াগ্রামের মাধ্যমে তুলে ধরা। এতে শিক্ষার্থীরা মূল শব্দ বা কিওয়ার্ড দেখে পুরো পড়াটি মনে করতে পারে। তারপর হচ্ছে অনুকূল পরিবেশ সৃষ্টি। ভীতিহীন ক্লাসরুম। ক্লাসের পরিবেশকে আনন্দদায়ক ও চাপমুক্ত রাখতে হবে। শিক্ষককে সহানুভূতিশীল হতে হবে, কারণ অতিরিক্ত ভয় বা পরীক্ষা দুশ্চিন্তা শিক্ষার্থীর স্মৃতিশক্তি সাময়িকভাবে কমিয়ে দেয়। তারপর হচ্ছে মনোযোগ আকর্ষণ। মনোযোগ হলো স্মৃতির প্রবেশদ্বার। পড়া শুরু করার আগে কোনো ছোট ধাঁধা বা মজার গল্প বলে শিক্ষার্থীদের মনোযোগ সম্পূর্ণভাবে ক্লাসে ফিরিয়ে আনতে হবে। এই হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ারের চাইল্ড স্টাডিজ বিষয়ের লাস্ট মিনিট সাজেশন। এইগুলো যদি তোমরা পড়ো, তোমাদের এর বাইরে আর কিচ্ছু পড়তে হবে না। তোমাদের আরো যদি কোয়ারি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপর আমি তোমাদের ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের প্রত্যেকটি বিষয়ের লাস্ট মিনিট সাজেশন আনবো। সেটা যদি তোমরা পড়ো তাহলে তোমাদের তার বাইরে আর কিছু পড়তে হবে না, তোমরা সবই কমন পাবে। আজকের ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ।